হাসিনা পরবর্তী বাংলাদেশে যদি বাংলাদেশের জনগণ অনেক বেশি দুঃখ কষ্ট যদি নিপতিত হয়, তারপরে তারা আলহামদুলিল্লাহ বলবে। ওই সময় আমরা অপেক্ষা করছিলাম যে আদৌ কি স্টুডেন্টরা জড়ো হতে পারবে কি পারবে না। প্রথম 11ই জুলাই ছাত্রলীগ প্রথমে হামলা করে কুমিল্লা এবং চট্টগ্রামে। ছাত্ররা একত্রিত হয়, প্রতিটা আন্দোলনের মুভমেন্টের গতিটাই অন্য দিকে চলে যায়। 2 বছর হলো জুলাইয়ের অভ্যুত্থানের। এরই মধ্যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি নির্বাচন দেখলাম, তারপর আমরা নির্বাচিত সরকার আমরা দেখছি। কিন্তু 24শে জুলাই বারবার ফিরে আসবে বাংলাদেশ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে, যেখানে ছাত্র তরুণদের নেতৃত্বে একটি অনির্বাচিত সরকারের পতন ঘটে এবং রাষ্ট্র সংস্কার এবং তরুণদের স্বপ্ন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাপৃত হয় 24শে 5ই আগস্টে। আমরা আজ 4ই আগস্ট আমাদের 24শে জুলাইয়ের স্মৃতিচারণ করব। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক আনিকা মাহজাবিন। বণিক বার্তা আপনাদেরকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি প্রথমে আরিফুল ইসলাম আদিবের কাছে যাব। কখন ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে হচ্ছিল ছাত্রদের কোটা সংস্কারের দাবিতে, এটা কখন সরকার পতনের আন্দোলনের দিকে টার্ন করলো? প্রথমত দেখেন, 1 জুলাই থেকে আন্দোলনটা যখন আস্তে আস্তে খুব গতিশীল হচ্ছিল, প্রথম 11ই জুলাই ছাত্রলীগ প্রথমে হামলা করে কুমিল্লা এবং চট্টগ্রামে। তখন আন্দোলনের যে সমন্বয়ক অন্যতম নাহিদ ইসলাম শাহবাগের বক্তব্যে বলছিলেন যে যদি কোনোভাবে এই দমন নিপীড়ন বাড়ে তাহলে আমরা আরও কঠিনতর আন্দোলন, হরতাল, অবরোধের মতো কর্মসূচিতে বাধ্য হব। এটা ছিল 9 জুলাইয়ের ঘোষণা। এরপর আমরা দেখলাম 14ই জুলাই প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে নিয়ে কটাক্ষ করেন এবং 16ই জুলাই শহীদ হলো 6 জন। তো ফলে 6 জন শিক্ষার্থী শহীদ হয়, এটা বাংলাদেশের ইতিহাসে একই দিন এটা খুবই একটি গুরুত্বপূর্ণ আলোড়ন তৈরি করে। বিশেষ করে 16ই জুলাই বিকালের পর থেকে এটি আর তখন কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটা তখনই শিক্ষার্থী এবং সকলেই এটা চলে গিয়েছিল বিচার আদায়ের আন্দোলনে এবং সেটা ধারাবাহিকভাবে সেটি আস্তে আস্তে বাড়ে। আমার স্পষ্ট মনে আছে, আমি তখন একই সাথে প্রতিদিনের বাংলাদেশের রিপোর্টার হিসেবে কাজ করেছিলাম এবং যেহেতু সদ্য সাবেক ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম এবং একই সাথে ফ্যাসিবাদ বিরোধী যে ছাত্র ঐক্য সেটা সমন্বয়ক ছিলাম। তো ফলে আন্দোলনের মূল নেতৃত্বের সাথে একটা খুবই ঘনিষ্ঠভাবেই যোগাযোগ করা হয়েছিল। তো সেই জায়গার থেকে আমার 20-21 জুলাই যে নাহিদ ইসলামকে গুম করে ফেরত আসার পরে তাকে তার একটা ইন্টারভিউ করা হয়েছিল। তখনই সে স্পষ্ট বলেছিল যে এই বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে এবং সেটি সম্ভবত 20-21 জুলাই। যদিও সে সাক্ষাৎকারটি আমি অনেক জায়গায় ট্রাই করছি, যদিও প্রকাশ করা সেই মুহূর্তে সম্ভব হয় না। তো ফলশ্রুতিতে ওই মোমেন্টেই আসলে 16ই জুলাইয়ের পরেই রক্ত মৃত্যু এইটাকে বিচার দাবিতে রূপান্তর করে। আমরা দেখছি যে 5ই আগস্টের পর বিভিন্ন জন বিভিন্ন ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছে। আসলে অভ্যুত্থান যখন চলছিল বা ছাত্র আন্দোলন যখন চলছিল তখন কি কোনো সেন্ট্রালাইজড লিডারশিপ ছিল বা কোনো কয়েকজন বা একাধিক বিশেষ ব্যক্তির নির্দেশনায় কি আন্দোলন পরিচালিত হতো? এখানে বিষয় যেটি হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে দেখি যে দেখেন, বিশেষ করে 2014 সালের পরে কিন্তু এখানকার রাজনৈতিক দলগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যায় এবং 15 সাল থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশে 24 সাল পর্যন্ত বিভিন্ন সামাজিক আন্দোলন গড়ে ওঠে, যেটার নেতৃত্বে কখনোই কোনো রাজনৈতিক দল খুব বেশি থাকতে পারেনি। 18 কোটা সংস্কার, নিরাপদ সড়ক এবং সবগুলো জায়গার থেকে এটি একটি বড় গুরুত্বপূর্ণ ঘটনা। এবং 24 নির্বাচনের আগে সবগুলো বিরোধী দল একসাথে প্রায় 54টি দল মিলে এক দফা কিন্তু ঘোষণাও করেছিল, কিন্তু আমরা সেখানে খুব ছাত্র জনতার সম্পৃক্ততা আসলে দেখা যায়নি। তো ফলশ্রুতিতে এই যে একটি প্রবল ফ্যাসিবাদকে পরাজিত করা হয়েছে, সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ, শ্রমিক এবং সকল পেশাজীবী, একই সাথে রাজনৈতিক অংশীজন, তিনটারই সমানভাবে কিন্তু অংশগ্রহণ ছিল। কিন্তু এই জায়গায় কিন্তু একটা সমন্বয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছিল, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম ছিল। এবং
এই আন্দোলনের এটা হয়তো অনেকে বলতে পারে, যেটা হয়তো বাড়তি বলা, যে ওই আন্দোলনের মূল নেতৃত্বে যারা ছিলেন তাদের একটা অভূতপূর্ব সমন্বয় করেছিল। বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে কখনোই এখানকার স্বাধীনতার পর থেকে যে ডান বামের যে একটা বাইনারি ছিল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, ইভেন 24শে জানুয়ারি নির্বাচনের আগেও আমি নিজে সাক্ষী যে তখন একটা বৃহত্তর ফ্যাসিবাদ বিরোধী ছাত্রঐক্য হওয়ার কথা ছিল, যে ইসলামপন্থী ছাত্র সংগঠন, ছাত্রদল বা আমরা সহ মানে ছাত্র অধিকার পরিষদ, সেটি কিন্তু হতে পারে না। তার মানে 24-এর আগ পর্যন্ত একই কাতারে এসে মিছিল করা শিবির, বাম কিংবা হচ্ছে এটা সম্ভব ছিল না, বা ইসলামপন্থীদের সেবা অংশ। কিন্তু এই যে প্রত্যেকটা পক্ষকে, ছাত্রদল, ছাত্র শিবির, বাম প্রগতিশীল অংশ, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বিশ্বাসে নিয়ে এসে একসাথে আন্দোলনে নামানো, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং এটি বিশেষ করে যদি নাম অবভিয়াসলি বলতে হয়, যেহেতু ওই সময় ছিলেন নাহিদ, আসিফ কিংবা মাহফুজ আলম, ব্যাকডোরে সহ অন্যান্য যারা ছিলেন, তাদের কিন্তু দীর্ঘ 5-6 বছরে সবগুলো ছাত্র সংগঠনের সাথে এক ধরনের একটা সুসম্পর্ক ছিল। তো ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে ছাত্রদল এককভাবে কল করলে বাম সংগঠন আলাদাভাবে হয়তো মিছিল করতো, শিবির হয়তো সেটা অংশগ্রহণই করতো না। এরকম একটা বিগত বিশেষ করে 18 থেকে 24 পর্যন্ত এরকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটা পরিবেশ তৈরি হয়েছিল। তো ফলশ্রুতিতে এই সমন্বয়টা একটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আসলে এই পতনটাকেও আরও বেশি ত্বরান্বিত করেছে। আমি এবার আমার সহকর্মী আনিকা মাহাজাবিনের কাছে যাই। আপনি অনফিল রিপোর্ট করতেন, তখন আপনার কাছে কখন মনে হলো যে মাঠের সমীকরণ ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে বা আন্দোলন মোমেন্টাম পাচ্ছে? আপনি তো পুরো জুলাই মাঠে ছিলেন, আপনার যে অভিজ্ঞতার কথা বলতেন। প্রথম ঘটনাটা যেটা 6 জনের গায়েবানা জানাজা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের 17 তারিখে, 16 তারিখে তো ওনারা হত্যার শিকার হয়েছেন। তো সেদিন আমি যখন মাঠে যাই, যেহেতু আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ওখানে আমরা সবাই দুপুর 1:30 নাগাদ পৌঁছে যাই। 2টার দিকে গায়েবানা জানাজা হওয়ার কথা ছিল। এর আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই জমায়েত হয়ে কোনো একটা আন্দোলনকে কেন্দ্র করে এরকম একটা ঘটনা ঘটবে, এরকম অবস্থা তখনও তৈরি হয়নি। সুতরাং ওই সময় আমরা অপেক্ষা করছিলাম যে আদৌ কি স্টুডেন্টরা জড়ো হতে পারবে কি পারবে না। এর আগের ঘটনাগুলো যদি আমরা একটু পেছনে ফিরে যাই, জুলাইয়ের শুরুর দিকে যখন আমরা আদালতের রায়ের ইস্যুসগুলো ছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষিপ্তভাবে আন্দোলনগুলো হচ্ছিল, সেটা একটা সেন্ট্রালাইজড পয়েন্ট হয়ে গেছে, আন্দোলনটা কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে সেই 6 জনের একই দিনের হত্যাকাণ্ডের ঘটনাটি, এবং যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে গায়েবানা জানাজার ঘটনাটি ঘটেছে। তো আমি বিশেষ করে সেটা, এত মানুষের মৃত্যু একই দিনে, স্টুডেন্টদের বিশেষ করে, আমাদের এর আগে আমরা যখন ইতিহাস ভিত্তিক লেখাগুলো বণিক বার্তা লিখে থাকি, যখন ছাত্ররা একত্রিত হয়, প্রতিটা আন্দোলনের মুভমেন্টের গতিটাই অন্য দিকে চলে যায়, গতিপথ পরিবর্তন হয়ে যায়। সেটা 90-এ যেমন সরকার পতন ঘটিয়েছে 90-এর ছাত্র আন্দোলনেও, বা আমরা 71-এও কিন্তু দেখতে পাই যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওনারাই তখন লিডিংয়ে ছিলেন। সো আমরা ওই সময় ওই মুহূর্তে হিস্ট্রির আরেকটা জায়গায় ছিলাম, গতিমুখ পরিবর্তনের জায়গায় ছিলাম। সুতরাং তখন আমি সাংবাদিক হিসেবে অপেক্ষা করছিলাম আদৌ কি ছাত্ররা আসবে কিনা। আমি যখন গেলাম দুপুরে, তখন হাতে গোনা কয়েকজন আসছে, এবং সেই দিন ডাচের আশেপাশে, রোকেয়া হলের এই পাশটাতে, শামসুন্নাহারের ও পাশে, কিংবা আপনার জাদুঘরের এই পাশটাতে, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির বা পাশে 2 লেয়ার 3 লেয়ার করে পুলিশ দাঁড় করে দেওয়া হয়েছে, এক এক লেয়ারে পুরো ব্লকড করে রাস্তা, 2 লেয়ার 3 লেয়ার 4 লেয়ার। তখন আরও বেশি বার্তা সব জায়গায় পৌঁছে গিয়েছে আদৌ স্টুডেন্টরা আসতে পারবে কিনা। 2টা বেজে গেছে, তাও আসেনি। পরবর্তী সময় দেখা যায় যে 4টা নাগাদ স্টুডেন্টরা চলে আসে। এর মধ্যে স্টুডেন্টরা বিক্ষিপ্তভাবে কিন্তু বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছিল ক্যাম্পাসের, এবং ওনারা আসলেন, গায়েবানা জানাজা হলো, তারপর তো ওদের উপর আবার হামলা হলো। সুতরাং এই যে জড়ো হওয়ার যে একটা টেন্ডেন্সি এবং প্রতিবাদের যে একটা মাঠের সেই বহিঃপ্রকাশটা, এবং এত স্টুডেন্ট ওই দিন জড়ো হয়েছিলেন, তখন এই বিষয়গুলো অল্প অল্প করে তৈরি হচ্ছিল, কিন্তু তখনও কিন্তু বোঝা যায়নি যে শেখ হাসিনার পতন হবে। ওই বিষয়টা তখনও কিন্তু দাবিও ওঠেনি বা বোঝাও যায়নি, পরিস্থিতি ওই পর্যায়েও যায়নি। তো আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে যখন হত্যাকাণ্ডটা বাড়তে থাকলো, নিহতের সংখ্যা বাড়তে থাকলো, তখনই মূলত বিষয়টা আরও স্পষ্ট হলো জুলাইয়ের শেষের দিক নাগাদ। তখন সাংবাদিক হিসেবে যখন আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছিলাম, সেটা হতে পারে
সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন যারা ইতিহাস নিয়ে কাজ করেন ওনারা একটা কথাই বলছিলেন যে এই সরকার যদি টিকেও যাও সামহাও, তখন জুলাইয়ের শেষ দিক এই সরকার 6 মাসের বেশি টিকতে পারবে না। কারণ যখন আপনার শিক্ষার্থীর হত্যা তো হচ্ছেই, এবং সেখানে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেখানে আমরা মধ্যবিত্ত শ্রেণীকে যখন এভাবে হত্যা করা হয়, এবং আমাদের এখানে মেজরিটি পিপল মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তখন কিন্তু সব মানুষের একটা জায়গায় চলে আসছে। সবার একটাই কথা, এই সরকারের যে অন্যায় অবিচারগুলো ছিল সেগুলো যখন তার নিজের গায়ে এসে লেগে গেল, আগের ঘটনাগুলো ছিল বিভিন্ন পলিটিক্যাল পার্টি কেন্দ্রিক, হয়তো সেটা বিএনপির হতো, হয়তো জামাতের হতো, পরিবার কেন্দ্রিক হতো, কিন্তু এরপরে সময়টার কোনো পরিবার কোনো দল এই হিসেবে রয়ে গেল না, পুরো বাংলাদেশের মানুষকে হত্যার মুখে ফেলে দিল। অস্ত্রের মুখে শুধু একটা মানুষ কেন, পুরো বাংলাদেশকে তখন অস্ত্রের মুখে ফেলে দেওয়া হলো। ওই সময়টায় তখন যখন মানুষ নিজেকে একটা জায়গায় ভাবতে শুরু করলো যে এই গুলির মুখে তো আমিও পড়তে পারি, যখন একটা যে নন পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ডের মানুষ যখন ওইভাবে শিকার হচ্ছে, তখন কিন্তু সে সবাই একটা জায়গায় যখন নিজেকে ভাবতে শুরু করলো, তখন আর এই সরকার টিকে যাওয়ার কোনো জায়গায় থাকে না। যেটা আমরাও শুনছিলাম দেখছিলাম যে হয়তো 6 মাস টিকে যাবে, কিন্তু পরবর্তী সময় যখন ঘটনাগুলো আরো বাড়তে থাকলো, বিশেষ করে 2 তারিখ 3 তারিখ, তখন তো আর বোঝাই যাচ্ছিল যে এই সরকার দ্রুতই পতনে বাধ্য হবে। এবং যেটা এক দফা দাবি 3 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দাবিটা স্টুডেন্টরা করেছিলেন, এই সরকার পদত্যাগ, এর বাইরে আর কোনো কথাই ওই মুহূর্তে ছিল না। 9 দফা থেকে পদত্যাগে গেল, তখন তো ধীরে ধীরে আস্তে আস্তে বিভিন্ন, বিশেষ করে আমি এখানে একটি বিষয় বলবো যে পুলিশের যেই নিরস্ত্র মানুষের উপর হত্যাকাণ্ড, সেটি মূলত এক প্রকার এই বিষয়টাকে এই পর্যায়ে নিয়ে আসতে পুরোপুরিভাবে কাজ করেছে, সে নির্বিচারে হত্যাগুলো। যে আদিব, আমরা 3 আগস্টে আসি, শহীদ মিনারে নাহিদ ইসলামের মুখ থেকে এক দফার ঘোষণা আসলো, ফেসিবাদের বিলুপ ও নয়া রাজনৈতিক বন্দোবস্ত। আমরা কিছুটা পরিকল্পনার ছাপ দেখছিলাম, বিভিন্ন মানুষ ঐক্য দেখছিলাম, কিন্তু 5 আগস্ট দেখা গেলো যে আপনারা যে কি অর্গানাইজার, তারা পারস্পরিক যোগাযোগ করতে পারছিলেন না। আপনাদের মধ্যে কি পরিকল্পনার কোনো ঘাটতি ছিল যে যদি সরকার পতন হয় তারপর আমরা কি করব? না, এখানে বিষয় যেটি হয়েছে যে আপনার 2রা আগস্টের পরপরই কিন্তু বিশেষ করে আন্দোলনের যারা মূল নেতৃত্ব, তাদের লোকেশন এক একজনের এক এক জায়গায় থাকলেও কিন্তু অনলাইনের মাধ্যমে ফোনে যোগাযোগ কিন্তু ছিল। এবং যেটা আমরা দেখেছি যে 2 তারিখ শুক্রবারের পরেও কিন্তু ধারাবাহিকভাবে মিটিং করা, যে এক দফা দিলে কখন কোন সময় দেওয়া যায় বা এটা আসলে কি বলবে, এবং সে এক দফার লেখা প্রস্তুত করা, লোকেশন কোথায় দিবে, তো এরকম কিন্তু এই আলাপগুলো কিন্তু হয়েছিল। তো ফলশ্রুতিতে মানে 3 তারিখেই যে এক দফাটা দেওয়া হবে সেটার বিষয় 2 তারিখ থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হয়। এবং 4 তারিখে এটাও একটা গুরুত্বপূর্ণ যে লং মার্চটা 6 তারিখেরটা 5 তারিখে নিয়ে আসাটা, এবং সেই বিষয়টা ছিল। তবে একটা বিষয় ছিল যে আসলে মানে বাংলাদেশ আসলে এইরকম রাজনৈতিক সিচুয়েশনে কখনো মুখোমুখি হয় না, যে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, সে জেলে ছিল, কারাগারে ছিল, কিন্তু একেবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মসজিদের ইমাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং একই সাথে আপনার অনেক পত্রিকার সম্পাদক একসাথে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ঘটনা আসলে মানে এটা যেহেতু পূর্বের কোনো হিস্ট্রির কোনো অভিজ্ঞতা নাই, তো ফলশ্রুতিতে সরকার পতনের পরেই মূলত সমন্বয়ক যারা মূল নেতৃত্বে ছিলেন আলোচনা করছেন, রাজনৈতিক দলগুলোরও এখানে অনবোর্ড হয়েছে মূল নেতৃত্বের সাথে, যে কোন প্রক্রিয়ায় কীভাবে আগানো যায়। আপনারা 5 আগস্টের পর একটা লিয়াজু কমিটি গঠন করলেন মাহফুজ আলমের নেতৃত্বে। আমরা দেখছি যে 5 আগস্ট পরবর্তীতে অনেক সমন্বয়ক বা অভ্যুত্থানের নেতৃত্ব পরে বলতেছেন যে তারা আস্তে আস্তে সরকার গঠন এবং রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় কিছুটা ডিসকানেক্টেড হয়ে গেল। এখানে কি লিয়াজু কমিটি প্রথম তাদের সাথে ডিসকানেক্টটা করলো? না, এখানে আসলে লিয়াজু কমিটির ডিসকানেক্ট করাটা বিষয়টা এরকম ছিল না। 5 আগস্ট যখন সরকার পতন হলো, প্রথমে তো একসাথেই মূল যারা নেতৃত্ব ছিল প্রেস কনফারেন্স কিন্তু একসাথেই করেছে, এবং সেখানেই কিছু দায়িত্ব কিন্তু ডিস্ট্রিবিউশন হয়েছে। লিয়াজু কমিটির দায়িত্ব ছিল অপর রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং অন্যান্য বর্গের সাথে যোগাযোগ করা,
এবং যোগাযোগ করে কি করা উচিত বা কিভাবে কি করা যেতে পারে সেই জায়গাটা দেওয়া। মূল নেতৃত্ব ছিল ঘোষণার দায়িত্বে যে কখন কোনটা, এবং আমরা দেখেছি ধারাবাহিকভাবে বিভিন্ন দায়িত্ব পালন করা। একটা নেতৃত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আপনি জানেন যে ওই সময়ে নানা ধরনের গুজব এবং নানা ধরনের তৎপরতা, পুলিশ ছিল না, আইন শৃঙ্খলা ছিল না, বিভিন্ন জায়গায় দেশে অনেক সময় সংখ্যালঘুদের উপর একটা এক ধরনের হামলার একটা পরিস্থিতি ছিল। তো এগুলো কিন্তু যারা ছিল প্রত্যেকে কিন্তু নিজের থেকে নানা ধরনের দায়িত্ব পালন করছিল। তো ফলশ্রুতিতে আবার একই সাথে তার আগে যেহেতু টানা 15 দিন এক ধরনের ইন্টারনেট শাটডাউন ছিল, একসাথে যে আবার দ্রুত বসা, আবার একই সাথে সরকারের পক্ষ থেকে, মানে সরকারের পক্ষ থেকে বলতে কি, মানে দ্রুত সরকার গঠনের একটা প্রেশার ছিল। তো ফলশ্রুতিতে সামগ্রিকভাবে দায়িত্বটা বন্টন করে মূলত একসাথে হয়েছে। কিছু সমন্বয়কের ক্ষেত্রে হয়তো একটু গ্যাপ হয়েছিল, এটা আসলে মানে সময়ের প্রেশার এবং হচ্ছে এক ধরনের বলা চলে যে পরিস্থিতির কারণে হয়েছিল। 5ই আগস্ট বিশাল আমরা গণজোয়ার দেখলাম রাস্তায়, রাজপথে মানুষের। তো আপনাদের কাছ থেকে আশা করা হচ্ছিল আপনারা শহীদ মিনার, টিএসসি, ইভেন কারণ বাজার জনগণের মুখোমুখি হবেন বা প্রেসের মুখোমুখি হবেন। আপনারা একটা গণমাধ্যমের অফিসে গেলেন কেন অভ্যুত্থানের নেতৃত্বকে নিয়ে? এটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন, এবং এটা প্রায় মুখোমুখি হয়। বিশেষ করে এটার সাথে আমারও বেশ এটার সাথে সংশ্লিষ্টতা আছে। সে কারণে 5 তারিখ দুপুর 12টার সময় সমন্বয়ক তখন আসিফ মাহমুদের পক্ষ থেকে আমার কাছে বার্তা আসে যে রাত দুপুর 2টায় যেহেতু সেনাপ্রধান বক্তব্য রাখবেন, তে কোনো কারণে যদি আবার সামরিক শাসন জারি কিংবা এরকম কোনো একটা বার্তা আসে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি বা এরকম। তো ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে যোগাযোগের একটা দায়িত্ব ছিল, আমি যোগাযোগ করেছিলাম। এরপরে দুপুর 2টায় আমরা যখন শাহবাগ পৌঁছাই, সেখানে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের, উমামা ফাতেমা, তারপরে আপনার তারিকুল ইসলাম থেকে শুরু করে মোটামুটি অনেকেই ছিল। তো ওই জনতাই কিন্তু শাহবাগে খুব সংক্ষিপ্ত পরিসরে একটি ভিডিও দেখবেন যে খুব ইয়া হয় যে নাহিদ ইসলাম যে রিকশায় উঠে যে জনগণের জন্য হাত নাড়াচ্ছেন। তো এই ওই মোমেন্টে আসলে তেমন কোনো মূল দ্বারা কোনো গণমাধ্যম আসলে সেখানে টোটালি ছিল না। এরপরে সেখানে জনতা তাকে এক ধরনের মানে বিজয়ের উল্লাসে তাকে কিন্তু নিয়ে গণভবনের দিকে যায়, কিন্তু রাস্তায় এত বেশি ক্রাউড ছিল আসলে গণভবন পর্যন্ত পৌঁছানোর পূর্বে সংসদ ভবনের ওখানে, যেহেতু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনেক বড় স্পেস, এবং সেখানে প্রায় পুরো স্পেসটাই সাধারণ জনগণ। তো সেখানে দাঁড়িয়ে ছোট হ্যান্ড মাইকে সেখানেও নাহিদ ইসলাম প্রায় 4 মিনিটের একটি বক্তব্য রাখেন, কিন্তু সেখানেও কিন্তু কোনো গণমাধ্যম আসলে উপস্থিত হতে পারে না, বা পরিস্থিতির কারণে আসাও সম্ভব হয় না। তখন আমি 5 জনের, আমি মূলত 4 জনকে প্রস্তাব করি যে আসলে এই মোমেন্টে আসলে দেশে কোনো নির্দেশনা নাই, মানে বলা চলে স্টেট এক ধরনের মানে একেবারে ব্ল্যাঙ্ক। তো তখন আমাদের কাছে মনে হয়েছিল যে এনিহাউ সমন্বয়ক বা অন্য অন্য জায়গা থেকে একই সময় আমাদের কাছে বার্তা আসছিল যে সেনাপ্রধানের সাথে রাজনৈতিক দলের প্রধানদের একটা মিটিং চলতেছে, সেখানে বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে অন্য অন্য অপর দলের প্রধানরা, সেনাবাহিনীর, এবং সেখানে শিক্ষার্থীরা নাই। তখন আমাদের কাছে একটা বার্তা হয়েছিল যে হয়তো এই শিক্ষার্থী কিংবা জনতাকে রেখেই হয়তো কোনো ধরনের একটা আলাপ আলোচনা চলতেছে। তো এনিহাও গণমাধ্যমে উপস্থিত হওয়া, অর্থাৎ শিক্ষার্থীদের বার্তাটা কি, এইটা আসলে জাতির সামনে তুলে ধরাটা। এবং একই সাথে আমাদের একটা সন্দেহ ছিল যে আসলে গণমাধ্যম কি অলরেডি আর্মির নিয়ন্ত্রণেও কি কিছুটা চলে গেছে কিনা, এই ধরনের একটা আশঙ্কা ছিল। কারণ 2 জায়গায় বক্তব্য দিয়েছে, কিন্তু আসলে ওই মোমেন্টে মিডিয়া বক্তব্য আসতেছিল না। তখন আমরা ফার্স্ট পরিকল্পনা করি যে আমরা কোনো একটা আন্তর্জাতিক গণমাধ্যমের অফিসে গিয়ে সরাসরি লাইভ বা একটা বক্তব্য রাখা। তা আমরা যখন ফার্মগেট ক্রস করেছিলাম, বিশেষ করে তখন 5 জন মিলে মূলত এই সিদ্ধান্তটা তখন ওই মুহূর্তেই মানে খুবই তাৎক্ষণিকভাবে নেওয়া হয়েছিল। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, তারিকুল ইসলাম এবং আমি ছিলাম আর কি। তো তখন হচ্ছে যে আমরা যখন ফার্মগেট আসি তখন এত বেশি ক্রাউড ছিল, আসলে কোনো দিকে মুভ করা সম্ভব ছিল না। তখন আমাদের খেয়াল আসলো, বা আমি পরামর্শ দিয়েছি, আমি যেহেতু গণমাধ্যমে ছিলাম, যে আন্তর্জাতিক গণমাধ্যম তো আসলে যখন তখন চাইলেই লাইভে যেতে পারবে না, এখন তার একটা প্রোটোকল আছে বা নানা ধরনের।
তখন ওই ফার্মগেটের আশেপাশে যে গণমাধ্যমটা ছিল সেটা আমরা প্রেফার করেছিলাম। এখানে গণমাধ্যমটা যাওয়ার প্রথমে উদ্দেশ্যটা ছিল যে ওইখানে গিয়ে আমরা রাত 8টায় যে শিক্ষার্থীদের মূল যে সংবাদ সম্মেলন সেটা লোকেশন ঘোষণা করা, এবং আপনি যদি দেখেন সেখানে প্রথম যে জাতির সামনে প্রথম যে অ্যাপিয়ারেন্স 8জন সমন্বয়কের একসাথে, তারা কিন্তু বলেছিল যে রাত 8টায় আমাদের কারওয়ান বাজার সংবাদ সম্মেলনটা হবে। কিন্তু যেহেতু ওই গণমাধ্যম থেকে লাইভে আসছিল, ইতিমধ্যে সকল গণমাধ্যম ওই অফিসে ভিড় জমায় এবং সকল সমন্বয়ক অন্যান্য অনেক সমন্বয়করা আসেন। এরপরে ওইখানের যেটি হয় যে 2 বছর পেরিয়ে আপনি যদি ওই সিদ্ধান্তটাকে চিন্তা করেন, এটা কি আমি একটু সঠিক শেষ করে সিদ্ধান্ত যাই যে, ছিল? তো সেই জায়গার থেকে ওই মোমেন্টে যেটি হয়েছে যে যখন 8টার কাছাকাছি বেজে যায়, তখন আসলে বাহিরের পরিস্থিতি এত বেশি ছিল, মানে তখন আসলে এত বেশি ক্রাউড আসলে ছিল, তখন সমন্বয়করা অধিকাংশরাই ওখানে ছিল, মূল সমন্বয়ক থেকে শুরু করে পিছনের কারিগর অনেকেই ছিল, যে আসলে 8টা আমরা কি কারওয়ান বাজার গিয়ে সংবাদ সম্মেলনটা করব, নাকি আমাদের তো কিছু একটা বার্তা দিতে হবে, রাত হয়ে যাচ্ছে। তখন আসলে যেহেতু ওইখানের গণমাধ্যম অধিকাংশ গণমাধ্যম উপস্থিত ছিল, তাৎক্ষণিক সিদ্ধান্ত হয় যে আমরা এখানে প্রাথমিক প্রেস কনফারেন্সটা করে ফেলি, তারপরে আমরা বাকিটা করব। তবে এইটা অবশ্যই যে আমরা যদি বাহিরে উপস্থিত হইতো, যে আপনার শাহবাগ কিংবা শহীদ মিনার, তাহলে এটা সবচেয়ে বেশি ভালো হইতো। ওখানে গণমাধ্যমে যাওয়াটা আসলে আমাদের জন্য খুব বেশি ওয়াইজ ডিসিশন ছিল না, কিন্তু ওই মোমেন্টটা আমাদের কাছে মনে হয়েছিল যে এটার কোনো বিকল্প নেই। কারণ হিস্ট্রি তো অন্যভাবেও হতে পারত, যে যেমন সেনাপ্রধান বলেছিলেন অন্তর্বর্তীকালে সরকার গঠন হবে, ছাত্ররা সংবাদ সম্মেলনে বলছিলেন জাতীয় সরকার হবে। তাহলে এই যে জাতীয় সরকার এবং অন্তর্বর্তী সরকার, এই যে দুইটা সরকারের ভিতরে অন্তর্বর্তী সরকারটা যে এস্টাবলিশড হলো, তো এটা তো আরও প্রবলভাবে নানা ধরনের সিদ্ধান্ত আসতে পারতো যদি আরও বেশি লেট করা হতো। তো অনেকগুলো সিচুয়েশন আসলে ছিল বা নানা ধরনের বিষয়, সব মিলিয়ে মূলত এই কারণে সিদ্ধান্তটা হয়েছে। আমি আসছি আনিকার কাছে, যে আনিকা, তখন আপনার সাংবাদিকতা কেরিয়ার 2 বছর, আপনি রাস্তায় লাশ, হতাহতর ছবি এগুলো দেখছিলেন। ইভেন আপনি মহাখালী ডিওএইচএসে মিলিটারির অনেকগুলো ইভেন্টে গিয়েছেন, তারা তাদের রাস্তায় যে বিভিন্ন কর্মসূচি ছিল, ওই মোমেন্টামগুলো কেমন ছিল আপনার জন্য? ভীষণ রকম মানসিক ট্রমার মধ্য দিয়ে আমি গিয়েছিলাম ওই সময়। একদিকে মানসিক ট্রমা, তবে আমি যখন সাংবাদিকতা শুরুর দিকে আসি, যেহেতু আমার 22-এর শেষের দিকে শুরু হয়, তখন কিন্তু পুরো ফেসিস্ট সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল। তখন সাংবাদিকতায় যারা আমার খুব কাছের সিনিয়র বড় ভাইরা ছিলেন এবং যারা আমার অগ্রজ সাংবাদিকতায়, ওনারা আমাকে একটা কথাই বলতেন যে সাংবাদিকতাটা আপনি করে যান, বাংলাদেশের ইতিহাসে আপনি একটা বড় কিছু সাক্ষী হতে যাচ্ছেন। এই সরকার যেভাবে কাজগুলো করে যাচ্ছে, টিকতে পারবে না এই সরকার, সুতরাং আপনি ইতিহাসের একটা বড় সাক্ষী হবেন, সাংবাদিকতা করে যান। আস্তে আস্তে যখন আমি প্রথম দিকে যে কাজগুলো ছিল, সাক্ষাৎকার নেয়া এবং সরকারের যে চলমান ঘটনাগুলোর বিরুদ্ধে লেখা, সেই অন্যায়ের প্রতিবাদ করা, যেগুলো করার ফলে আমি একটা বিষয় দেখেছি, শুধুমাত্র সাংবাদিক শ্রেণীর কাছে লেখাগুলোর গ্রহণযোগ্যতা পেয়েছে তেমন ছিল না, একটা বড় পাঠক শ্রেণী তৈরি হয়েছিল। এবং দেখা যায় এমনও মানুষ ছিল যারা আওয়ামী লীগের সমর্থক, কিন্তু শামীম ওসমানের বিরুদ্ধে লেখার কারণে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, ভালো হয়েছে। সুতরাং ওই সময়ে যারা প্রকৃত অর্থে আওয়ামী লীগার, যারা চান দেশের জন্য কাজ করতে, তারাও কিন্তু আওয়ামী লীগের জায়গা পায়নি। যারা আমি ডামি নির্বাচনের মতো নির্বাচনের মধ্য দিয়ে যারা একদমই আওয়ামী লীগের সমর্থক, ওদেরকেও সরিয়ে দেওয়া হয়েছিল পলিটিক্স থেকে। সুতরাং ওই সময় আমি বিভিন্ন মানুষের কাছ থেকে আমি সমর্থন পেয়েছিলাম নিঃসন্দেহে, সেটি আমার সাংবাদিকতায় রয়ে যেতে ভীষণভাবে উৎসাহ দিয়েছে। কিন্তু যখন আমি জুলাইয়ে মাঠে নামলাম, তখন এটা ভিন্ন রকম চিত্র আমার জন্য। তার চেয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে আরেকটা বিষয় এখানে যুক্ত করতেই হবে, যেহেতু আমরা যারা ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে মাত্র পাশ করেছি, অথবা যারা ওই সময় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, ওদের সঙ্গে আমাদের একটা কানেকশন ছিল, আমাদের, অথবা যারা চাকুরিতে কয়েক বছর আছেন, সিনিয়র জুনিয়রের একটা সম্পর্ক ছিল। সুতরাং আন্দোলনে যখন সবাই মাঠে নামে, আমি গিয়ে দেখি আমার সহপাঠী আন্দোলনে আছে, একজনের নাম আমার নিতেই হবে, জসিম।
যিনি ডাকসুতে আন্তর্জাতিক বিষয় সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ওনার 84টা গুলি লেগেছিল, একটা গুলি বাঁ চোখে লেগেছিল এবং ওনার চোখ হারিয়েছেন। ওনার ওই নিউজ সংবাদ সংগ্রহের জন্য যখন আমি যাই, যার কাছে যাই মহাকালীতে, উনিও আমার এক সহপাঠী, এবং ওনাদের মধ্যে যে তীব্র আকাঙ্ক্ষাটা এই গণতন্ত্রের জন্য এবং সরকারের যে অন্যায় অবিচারগুলো ছিল সেগুলোর জন্য, এবং তাদের একটা কথাই দাবি। এবং আমি যখন জসিমের বন্ধুর কাছে যাই, উনি আমাকে বলেছিল যে ও কি এমন করলো, একটা দাবি তো, শেখ হাসিনা কি এই দাবিটা মেনে নিতে পারতো না? এটা উনি কদ্দূর বাড়াবে? আমরা তো আছি, জসিম হয়তো গুলি খাচ্ছে, আমরা খাচ্ছি না, কিন্তু আমরাও কিন্তু জসিমের মতন অনেক মানুষ আছি বাইরে থেকে। সুতরাং এভাবে কানেক্টেড হওয়াটা, যেটা আমাকে একদিক থেকে উৎসাহ দিয়েছে, আমি ওদের পাশে দাঁড়াতে পারছি, অন্যদিক থেকে মানসিকভাবে একটা ভীষণ রকম কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া, এভাবে চোখের সামনে এইভাবে হত্যাকাণ্ডের শিকারগুলো দেখতে পাওয়া এবং অন্যায়গুলো দেখতে পাওয়া এবং কবে শেষ হবে সেটা সময়টা না জানতে পারা, একটা ভীষণ রকম কষ্টের মধ্য দিয়ে যাওয়া এবং একই সঙ্গে উৎসাহের মধ্য দিয়ে যাওয়া যে এই সময়ের সাংবাদিকতায় আমি আছি এবং আমি আমার কলম ধরতে পারছি, দুটি একসঙ্গে কাজ করেছিল। এবং সেখানে আমি একটি বিষয় আমাকে উল্লেখ করতে হবে, যেটা আমাদের একটা সাক্ষাৎকার ছিল, বদরুদ্দিন ওমর সাহেবের সাক্ষাৎকারটা, যেটা উনি 29শে জুলাই কিন্তু বলেছিলেন বাংলাদেশের ইতিহাসে 52 পর সবচেয়ে বড় গণ অভ্যুত্থান ছিল এটা। সুতরাং এইগুলো সামনে নিয়ে আসতে পারা, সেই সঙ্গে আমরা আমাদের যারা ওই সময়ের আমাদের ইয়ারমের যারা আছে মাহফুজ আলমদের মতো মানুষদের যখন আমরা দেখতাম মাঠে গিয়ে, অথবা ওনাদের জীবন যখন হুমকির মুখে পড়তো, তখন সামহাও আমরা আমাকে কানেক্টেড ফিল করতে পেরেছি এই আন্দোলনে। হয়তো আমি আন্দোলনকারী হিসেবে না, বাট সাংবাদিক হিসেবে আমি ওই সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারা, লিখতে পারা, এটা নিঃসন্দেহে আমার জন্য একটা বড় জায়গা ছিল। যদিও সময়গুলো আমি, আমার পরিবার, আমার অফিস, সবার জন্য একটা খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমরা সাক্ষাৎকারের শেষ পর্বের দিকে আসছি। আদিব, আমরা দেখলাম যে 5ই আগস্টের পর আপনার লিয়াজু কমিটি করলেন, এখানে 6 জন অল মেল, কোনো নারী নেই, প্রাইভেট ইউনিভার্সিটির কোনো প্রতিনিধিত্ব নেই, অথচ নারীদের বিশাল অংশগ্রহণ ছিল জুলাই অভ্যুত্থানে, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনেক বড় ভূমিকা ছিল। আপনারা কীভাবে, কেন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এবং পরবর্তী সরকারের বিভিন্ন অংশে নারীদের অংশগ্রহণ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধির অংশগ্রহণটা কেন এনশিওর করতে পারেন নাই? বাংলাদেশের ছাত্র রাজনীতির এক ধরনের বাস্তবতা, মানে সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনগুলো সেন্ট্রালাইজড হওয়ায় এখানে নেতৃত্ব যেহেতু মানে একটা না অনেক দিন থাকে, মানে একটা শিক্ষার্থী ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ঢুকে সে প্রথমে আন্দোলন করে, তার একটা সার্কেল গড়ে ওঠে, এরপরে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পর্যন্ত মানে একটা ধারাবাহিক আন্দোলনের মধ্যে থাকার ফলে একটা নেতৃত্ব জাতির সামনে পরিচিত হওয়া কিংবা হচ্ছে এক ধরনের সমন্বয় হয়। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গণ অভ্যুত্থানে যদি প্রতিষ্ঠান ধরেন প্রায় 28 জনের মতো, সম্ভবত বণিক বার্তায় এই রিপোর্টটা হয়েছিল, প্রায় 28 জনের মতো শহীদ হয়েছিলেন। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্মিলিত মানে যেটি হয়েছে যে আপনি যদি অ্যাজ এ প্রাইভেট ধরলে আপনার এখানে প্রায় 17টা প্রতিষ্ঠান, তো আপনি যখন ইন্ডিভিজুয়াল কাউকে অ্যাজ এ প্রাইভেট প্রতিনিধি করতে যাবেন, তখন হয়তো সে হয় নর্থ সাউথের প্রতিনিধি হবে কিংবা ব্র্যাকের প্রতিনিধি হবে, মানে সেও কিন্তু তখন আবার আলাদা একটা ইউনিভার্সিটির প্রতিনিধি হচ্ছে। তো ওখানে সেন্ট্রালাইজ না থাকায় যেটা হয় যে ওখানের সমন্বয়করা বা যারা দায়িত্ব পালন করছেন তারা হচ্ছে একসাথে খুব বেশি পরিচিত হয়ে দায়িত্বে আসার মতন মানে ওইভাবে এই মোমেন্টামটায় তখন ছিল না। বা আপনি যদি ওই 158 জন বা যাদের কমিটিতে ছিল, সম্ভবত ওখানেও উল্লেখযোগ্য প্রায় পাবলিক বা হচ্ছে বিভিন্ন কলেজের নেতৃত্ব ছিল, বিভিন্ন জেলা পর্যায়ে আছে। তো এই জায়গার কারণে মূলত হচ্ছে তখন ওই সমন্বয়টা তৎকালীন হয় নাই। সরকার গঠনে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক বিশেষ করে উপদেষ্টা নারী ছিলেন, প্রায় এটা বাংলাদেশ হিস্ট্রিতে মনে হয় এত উল্লেখযোগ্য সংখ্যক নারী উপদেষ্টা এটা বিগত অন্য সরকারের সময় খুব সম্ভবত নজির নেই আর কি। লিয়াজু কমিটির ক্ষেত্রে যেটি হয়েছিল যে ওই মোমেন্টে আমি যেটা পূর্বেও আমি বলেছিলাম যে ওই সময়ের আসলে দ্রুত কাজের এক ধরনের চাপ কিংবা হচ্ছে পরিস্থিতির কারণে আসলে সব কিছু আপনার হচ্ছে সমন্বয় করতে পারেনি। তবে যেহেতু আমাদের এখানে সমন্বয়ক, লিয়াজু কমিটির সমন্বয়ক মাহফুজ আলম তিনি দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে তার চিন্তারও একটা সমন্বয়ের ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ ছিল। আমরা যদি দেখি বাংলাদেশের 24-এর অভ্যুত্থান, ইভেন নেপালও গত বছর সরকার পরিবর্তন হলো, ইতিমধ্যে কিন্তু নেপালেও কিছু অস্থিরতা দেখা দিয়েছে। বলা হয় যে জেনজিরা সরকার পরিবর্তন সফল হলো, সরকার গঠন করার পরে মানে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়া, টিকিয়ে রাখা, এই জায়গায় কিছু ব্যর্থতার পরিচয় দিছে। ওভারঅল যদি আমরা দক্ষিণ এশিয়ার চিত্র দেখি, না, এখানে নেপাল এবং বাংলাদেশের কিন্তু ফুললি ডিফারেন্ট একটা সিচুয়েশন। বাংলাদেশের ক্ষেত্রে যেটি হয়েছে যে এখানে টানা 15 বছর ফ্যাসিবাদ ছিল, বিরোধী দলের রাজনীতির গুম খুনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং এখানে একটি প্রো ইন্ডিয়ান গভর্নমেন্টকে মানে গণ অভ্যুত্থানের মাধ্যমে এখানে উৎখাত করতে হয়েছে। এবং বলা চলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এক ধরনের পরোক্ষভাবে মানে ইন্ডিয়ার কাছে এক ধরনের বাংলাদেশের সংস্কৃতি রাজনীতি সরাসরি প্রত্যক্ষভাবে তার হস্তক্ষেপ করত। 8 সালে নির্বাচন থেকে শুরু করে ইভেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন রিপোর্টে আসছে, বিশেষ করে যে গুম কমিশন তারা রিপোর্ট করেছে যে 9 সালের সেনা হত্যাকাণ্ডের সাথে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। এবং 14 নির্বাচনে সরাসরি এখানকার পররাষ্ট্রমন্ত্রী এসে নির্বাচনে হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদকে বাধ্য করে নির্বাচনে। ফলশ্রুতিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এক ধরনের এখানকার সন্ত্রাসবাদী দল আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্রের কাছে এক ধরনের ইজারা দিয়ে দিয়েছিল। ফলে সেই জায়গার থেকে এখানে গণ অভ্যুত্থানটা চলে আসে। নেপালে কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখেছি। নেপালে অভ্যুত্থানের আগেই কিন্তু সেখানের আমরা দেখেছিলাম যে একটা সীমান্ত ইস্যুতে নেপাল কিন্তু ব্যাপক আন্দোলন করেছিল ইন্ডিয়ার বিপক্ষে, এবং সেখানে ওইখানকার যারা আন্দোলনকারী ছিল তারা কিন্তু অনেকটা মানে ওখানে অতটা বেশি অ্যান্টি ইন্ডিয়ান ছিল না। তার ফলশ্রুতিতে এই দুইটা সিচুয়েশন আলাদা ছিল। যিনি নেপালে প্রধানমন্ত্রী হলেন তিনি কিন্তু তার পূর্বে কিন্তু নেপালে একটা তার রাজনৈতিক দল ছিল এবং সেই দলের নেতৃত্ব দিয়েছেন, পূর্বের আন্দোলন করছিলেন, এবং এই আন্দোলনে সে একজন তরুণ নেতৃত্ব হিসেবে সামনে চলে আসেন। আমাদের এখানে যারা একেবারে মূল নেতৃত্বে ছিলেন তারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছিলেন, ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, একেবারে কিন্তু সরাসরি জনপ্রতিনিধি কেউ কিন্তু পূর্বে ছিলেন না। ফলে সিচুয়েশনগুলো একটু ডিফারেন্ট ছিল, এবং এখানকার যে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে যেতে হয়েছে, নেপালে এই হত্যাকাণ্ডটা যদি তুলনা করা হয় তাহলে এটা খুবই কম হবে। তো ফলশ্রুতিতে এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি ফারাক ছিল। আমাদের এখানে যেটি হয়ে থাকে সাধারণত যেহেতু আমাদের এখানকার বুদ্ধিভিত্তিক যারা নেতৃত্ব দেন তাদের একটা বড় অংশ ফ্যাসিবাদের সময়ই যেহেতু তাদের একই ফ্রেমে চিন্তা করার এক ধরনের একটা বেড়ে মানে উঠছে, তো ফলশ্রুতিতে সেই জায়গার থেকে সাধারণত আমরা দেখেছি যে অনেকগুলো ইস্যুতেই প্রেক্ষাপট ভিন্ন বা তুলনা হয় কমনভাবে। যেমন আপনার হচ্ছে নেপালে শিক্ষার্থীরা হচ্ছে আপনার সরকার গঠন করতে পারছে, বাংলাদেশে পারে না, এরকমভাবে একটা তুলনা। আবার আরেকটা হচ্ছে যে নেপালে জেনজিরা বিপদে আছে, বাংলাদেশেও জেনজিরা, অর্থাৎ এখানে যেটা আছে ওল্ড এস্টাবলিশমেন্ট যারা আছে তারা দেখছে যে এখানে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় তরুণরা রাজনীতিতে বিভিন্ন জায়গায় তাদের হিস্সা দাবি করছে। তো ফলশ্রুতিতে এইটা স্বাভাবিকভাবে মানুষ কিন্তু সাধারণত কমফোর্ট জোনের বাইরে যেতে চায় না। ধরেন একজন মানুষ সাধারণত মানে বাংলাদেশে যারা রাজনীতির বিশ্লেষক বলেন, রাজনীতি করছে বা সচেতন, তাদের কাছে সবসময় একজন এমপি মন্ত্রীর কল্পনা কীরকম ছিল যে তিনি এমপি মন্ত্রী মানে একটা বড় ভাব গাম্ভীর্য, তাকে সহজে দেখা যায় না, সহজে তাকে কাছে পৌঁছানো যায় না। কিন্তু অভ্যুত্থানের মাধ্যমে আমরা কিছু দেখলাম যে ধরেন বিশেষ করে উপদেষ্টা সহ যারা দায়িত্ব পালন করছেন তারা কিন্তু খুবই পিপল সাথে কিন্তু খুবই কানেক্টেড ছিলেন। কিছু উপদেষ্টা দেশে সরাসরি পিপলের থেকে দূরে ছিলেন, কিন্তু মানে এই যে একটা জায়গা ছিল, মানে এটা কিন্তু একটা নতুন এক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। তো ওই জায়গার থেকে যেটি হয়েছে যে তুলনাটা যে করা মানে প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। আমার কাছে মনে হচ্ছে নেপালের সাথে আমাদের এখানকার রাজনৈতিক বাস্তবতা ফুললি ডিফারেন্ট। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে এটা এখনও মনে হচ্ছে, এটা সামনে আরও হয়তো বোঝা যাবে, আমাদের এখানকার বুদ্ধিজীবীরা এখন পর্যন্ত আমাদের এখানকার যে একটা আর্থসামাজিক বড় ধরনের পরিবর্তন হয়ে গিয়েছে সেটা এখন পর্যন্ত অনেকে এখনও ধরতে পারে না, এবং আমি মনে করি যে এটা আরও 5 বছর তাদের সময় লাগবে, মানে ঘটে যাবে তখন আবার তারা মনে করবে এটা কিভাবে হলো। যেমন আমাদের এখানে যখন তরুণরা এই অভ্যুত্থান হয়ে গেল,
বিশেষ করে এখানকার যারা বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিত তারা এক ধরনের মানে টেনশনে যে এরা কোথা থেকে উঠে আসলো বা এদের বেড়ে ওঠা কোথায়, মানে তাদের যে রাডার, তাদের সেই রাডারে এই যারা আন্দোলনে যারা নেতৃত্ব ছিল তারা কিন্তু তাদের সেই রাডারে ধরা পড়ে না। তো ধরা না পড়ার মানে এটা হচ্ছে হয় তার রাডার অকেজো হয়ে গেছে, সমাজকে ভালোভাবে সে উপলব্ধি করতে পারতেছে না, বুঝতে পারতেছে না। সেই জায়গাগুলো কিন্তু আসলে সামনে আরও অনেক যেরকম জায়গাটা হয়তো। জি আনিকা, 24-এ মাঠের সাংবাদিক হিসেবে এজ গ্রুপ অনুযায়ী আপনি জেনজিদেরও প্রতিনিধি। 24-এর স্বপ্নের বাংলাদেশটা কেমন ছিল, কতটুকু পেলাম, আপনার প্রত্যাশা কি? প্রথম বিষয় ছিল আমরা এমন একটা সরকার ব্যবস্থা চাই যেখানে মানুষের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো বঞ্চিত করা হবে না। মানুষের স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা, চলার স্বাধীনতা, আমাদের লেখার স্বাধীনতা। সবার মধ্যে একটা বাংলাদেশের স্বপ্ন ছিল। যখন সরকার পতনের পরপর 3 দিন কিন্তু আমরা সরকারবিহীন বাংলাদেশ পেয়েছিলাম। সেটাই বোঝা গিয়েছিল বাংলাদেশের মানুষ কতটা ইউনাইটেড একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য। আমি যেহেতু তখন মাত্র 2 বছর হয়েছিল, তখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছিল। আমার ওই সময় স্বপ্ন ছিল একটাই, ওই সময় আমাদের যে সমস্যাটা থাকে, আমরা বাংলাদেশে থাকবো কি থাকবো না, আমাদের অনেক অপরচুনিটি থাকে দেশের বাইরে চলে যাওয়ার, পড়াশোনা করার। সুতরাং এই যে আমি আমার ভিটে মাটি, আমি আমার পুরো জেনারেশনের পর জেনারেশন এখানে, যেখানে আমার বড় হওয়া, যেখানে আমার আত্মীয় স্বজন সব কিছু আমার এখানে, অথচ এগুলো ছেড়ে গিয়ে আমি একটা অন্যের দেশে আমাকে বসবাস করতে হবে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে। এই যে এরকম একটি জায়গা আমরা যেতে চাই না, যার জন্য কিন্তু সরকাররাও তখন এটাই বুঝতো, যার জন্য আমাদের কখনো সিঙ্গাপুরের স্বপ্ন দেখানো হতো, কখনো বাংলাদেশে সিঙ্গাপুর বানিয়ে দেওয়া হবে, এই স্বপ্নগুলো বারবারই দেখানো হতো। সুতরাং আমরা সিঙ্গাপুর যেমন হতে চাইনি, তখন আমরা বাংলাদেশকে বাংলাদেশের মতন করেই দেখতে চাই, এবং যেখানে আমরা আমাদের অধিকারগুলো পাবো, সেই সঙ্গে যাতে করে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা থাকবে, সেই সঙ্গে বাংলাদেশের আমাদের আর্থসামাজিক পরিবর্তন এমন পর্যায়ে যাবে যাতে করে আমাদের এ দেশ ছেড়ে অন্য দেশের উন্নত জীবন যাপনের জন্য যাওয়ার কথা ভাবতে না হয়, বরং বাংলাদেশে আমরা একটা উন্নত জীবন যাপনের মতন ব্যবস্থা তৈরি করতে পারবো, বা আমাদের মধ্যে সে আকাঙ্ক্ষাটাই কাজ করছে যে আমরা আমাদের দেশে থাকবো, দেশকে ধারণ করব, দেশের জন্য আমরা কাজ করব। যারা ওই সময় মাঠে ছিল বা আরও যারা ছিলেন, তাদের মধ্যে কিন্তু আকাঙ্ক্ষাটা তীব্র পরিমাণে, যার জন্য গুলির মুখে দাঁড়াতে ওনারা পিছপা হন নাই প্রতিনিয়ত। এবং আমরা যে 4ই আগস্টে হত্যাকাণ্ডের কথাগুলো আমরা দেখি, এবং 4ই আগস্ট 5ই আগস্ট সবচেয়ে বেশি হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে, 450 জনের নিহত হয়েছে 2 দিনে। সুতরাং তারপর 4 আগস্টের পর কি 5 আগস্ট মানুষ থেমেছিল? থামে নাই। 4ই আগস্ট যতজন মানুষ রাস্তায় নেমেছিল, 5ই আগস্ট এর চেয়ে কয়েক শগুণ বেশি মানুষ চারপাশ থেকে ভিড় জমিয়েছিল, গণভবনমুখী হয়েছিল। তা জানা সত্ত্বেও গুলির মুখে পড়বে তারা কেন চেয়েছিল? একটাই কথা, আমরা বাংলাদেশ চাই। এবং যে স্বপ্নের বাংলাদেশের কথা আমি যেমন ভাবছি, অন্যরা যখন মাঠে নেমেছিলেন, সকল শ্রেণী পেশা ধর্ম সব কিছুর ঊর্ধ্বে সব মানুষ মাঠে নেমেছিলেন, ওই মানুষের আকাঙ্ক্ষাই ছিল ওইটাই। সুতরাং ওরকম বাংলাদেশ আকাঙ্ক্ষা এখনো আমি ধারণ করছি, বা আমরা সবাই ধারণ করছি, আশা রাখছি। এবং আমাদের সাংবাদিকতার যে বিষয়টি ছিল, সাংবাদিকতা লিখতে গিয়ে যে ব্যাক স্পেসের পর ব্যাক স্পেস চাপার যে টেন্ডেন্সি বা যেটা আমাদের করতে হয়েছিল, সেটি যাতে এখন যেমন নেই, সামনের দিনেও যাতে আমাদের লেখার সেই বারটা না আসে, আমাদের সেই অধিকারটুকু এবং সেই স্বাধীনতাটুকু আমরা অবশ্যই চাইবো। নতুন বাংলাদেশে আমাদের সেই আকাঙ্ক্ষাটা অবশ্যই জারি রাখবো আমরা। অভ্যুত্থানের সংগঠক ও নেতৃত্বের একটা অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টি গঠিত হলো এবং আপনি এটার শীর্ষ নেতৃত্বের একজন। আপনার জুলাইয়ের প্রত্যাশা পূরণে পার্টি আকারে এনসিপি কী করতেছে, এবং আপনি অ্যাজ এ লিডার আপনি ঢাকা উত্তর থেকে নির্বাচন করার পরিকল্পনা করছেন এবং গত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন, পার্টি কী করতেছে, আপনি কী করতেছেন? আপনার প্রত্যাশা, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশার বাংলাদেশটা কোন জায়গায় আছে এখন? আমরা অভ্যুত্থানের পরপরই বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল, আমরা সে দাবিগুলো তাদের কাছে তুলে ধরেছিলাম। প্রথমত হচ্ছে যে আমাদের এই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি যে পরোক্ষভাবে প্রতিবেশী রাষ্ট্রের কাছে জিম্মি হয়ে গেছিল, সেটা থেকে মুক্তি পাওয়াটা আমাদের সবচেয়ে বড় অর্জন। হাসিনা পরবর্তী বাংলাদেশে যদি বাংলাদেশের জনগণ মানে অনেক বেশি দুঃখ কষ্টও যদি নিপতিত হয়, তারপরে তারা আলহামদুলিল্লাহ বলবে। কারণটা হচ্ছে যে ঘনঘোর ফ্যাসিবাদ ছিল, এরকম আসলে কখনোর সাথে তুলনা হয় না। তো এটি হচ্ছে আমাদের প্রথম অর্জন। এরপরে আমরা যেটা বলেছিলাম যে বাংলাদেশের এই স্বৈরতন্ত্র হওয়ার ক্ষেত্রে
প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে একটা একচ্ছত্র ক্ষমতা, সেই জায়গায় আমরা শাসনতান্ত্রিক কাঠামো পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলাম। এটা শুধু আমরা না, বিগত ৬-৭ বছর ধরে এখানে নতুন রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সংস্কারপন্থী ভাবনা আসছিল, বা আপনার বলা চলে যে রেডিক্যাল বামপন্থী দলগুলোর মধ্যে থেকে কিছু বামপন্থীরা লিবারেল হয়েছিল, ইসলামপন্থী দলগুলোর মধ্যে থেকে কিছু দল লিবারেল হয়ে সংস্কারপন্থী হয়েছিল, এবং এই সংস্কার আলাপটা ব্যাপক আকারেই রাজনৈতিক পরিসরে কিন্তু চলমান ছিল। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, যেটা আসলে সময় সাপেক্ষ, কিন্তু কাঠামোগত পরিবর্তনটা সবচেয়ে বেশি জরুরি ছিল। তো সেই জায়গাটায় যেটি হয়েছে যে এখানের রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যেটা রাষ্ট্রের নাগরিকের জীবন জীবিকা অধিকার মর্যাদাকে সুরক্ষা দিবে, সেই জায়গায় আমরা দেখি যে রাষ্ট্রটা দিন শেষে ক্ষমতাসীন গুটি কয়েক মানুষেরই শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করে। মানে ক্ষমতাসীন দলেরও গুটি কয়েক, কারণ একজন মন্ত্রীর সাথে যখন একজন এমপির স্বার্থের দ্বন্দ্ব হয়, তখন রাষ্ট্র মন্ত্রীর স্বার্থ রক্ষা করে, এমপির রক্ষা করতে পারে না। আবার একজন পুলিশের ডিআইজির সাথে যখন তার উপরে অতিরিক্ত আইজির সাথে কোনো কারণে একটা কনফ্লিক্ট লাগে, তখন কিন্তু ওই উপরের পোস্টে তাকেই রাষ্ট্র সুরক্ষা দেয়। তো সেই জায়গাটার উদ্দেশ্যে বাংলাদেশের ধর্ম, বর্ণ, অর্থনৈতিক অবস্থান, সামাজিক অবস্থানের ঊর্ধ্বে ওঠে যখন একটা নাগরিকের নাগরিক অধিকার, নাগরিক সেবা রাষ্ট্র সমানভাবে দিতে পারবে, তখন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে নাগরিকরা আত্মমর্যাদার সাথে বসবাস করতে পারবে। তো সেই জায়গার কিন্তু একটা বড় সংস্কার ছিল রাজনৈতিক কাঠামোগত পরিবর্তন, সেটা এখন পর্যন্ত হয় না। এনসিপি রাজনৈতিক দল আকারে আসার পরে এখানকার রাজনৈতিক দলগুলোর যে রাজনৈতিক চর্চা, সেই জায়গাটা বড় অনেকগুলো পরিবর্তন আসে। বাংলাদেশে সাধারণত দেখা যায় পরিবারতন্ত্র বা পারিবারিক নেতৃত্বের উপরেই মূলত দলগুলো বেড়ে ওঠে। সেই জায়গায় এনসিপি একটা সমন্বিত নেতৃত্ব জাতির সামনে তুলে ধরতে পেরেছে, এবং সর্বোচ্চ নেতৃত্বকে জবাবদিহিতা দলের অভ্যন্তরণে এবং দলের বাহিরে, এটার একটা বড় জায়গা এনসিপি সামনে তুলে ধরছে। দ্বিতীয়ত হচ্ছে এইবার নির্বাচনে খুব সম্ভবত স্বাধীনতার পরের নির্বাচনটা এবং এইবার নির্বাচনে সবচেয়ে অনেক উল্লেখযোগ্য তরুণ নেতৃত্বরা নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং যেই নেতৃত্বরাদেরকে সাধারণ জনগণ নির্বাচনে, সাধারণত বাংলাদেশে নির্বাচন হলে একটা উৎসব মৌসুম থাকে, আবার এই উৎসবে কিন্তু এক ধরনের অর্থের ব্যাপক প্রবাহ থাকে। কিন্তু এখানে তরুণরা যারা নির্বাচন করেছে অধিকাংশই চাঁদা, মানুষ এসে তার জন্য কাজ করছে নিজ থেকে, আবার নিজ থেকে অনুদান দিয়ে গেছে। ফলে এই যে তরুণদেরকে সাধারণ জনগণ রাজনীতি করার জন্য সে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে যে সহযোগিতা করছে, এটার কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন লক্ষণ। এই জায়গাটা এনসিপি এই জায়গাটা কাজ করতেছে এবং মানুষের জন্য সেই জায়গাটায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জনস্বার্থ এবং এই ইস্যুগুলা আপনি যদি দেখেন যে বর্তমানে রাজনৈতিক বিরোধিতার বাহিরেও, দলীয় কর্মসূচির বাহিরেও জনগণকে অ্যাড্রেস করা, জনগণের সমস্যাগুলো নিয়ে, বিশেষ করে বর্তমানে আপনি যদি দেখেন বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, এবং প্রত্যেকগুলাই কিন্তু এনসিপি তার সক্ষমতা অনুযায়ী মাঠে কিন্তু সরাসরি কর্মসূচি দিয়েছে। তো ফলশ্রুতিতে আমরা সেই জায়গাটির থেকে আমরা মনে করি আগামী দিনের বাংলাদেশে আমাদের দলের নামেই জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জনগণকে তার যে মৌলিক যে অধিকারগুলো, সেই অধিকারকে দ্রুত নিশ্চিত করার আমাদের জায়গার থেকে আমাদের কাজ করছি। মানুষ সেটা সামনে হয়তো সেটার মূল্যায়ন করবে। বণিক বার্তার ফিরে দেখা জুলাই অংশ নেওয়ার জন্য ধন্যবাদ আরিফুল ইসলাম আদিব। ধন্যবাদ আনিকা মাহজাবিন। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।